সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। এতে 75টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এবং স্বাগত যারা শুনছেন আমাকে তাদেরকে। আমি শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে বাংলাদেশেও রোহিঙ্গা বিষয়ক একটি সম্মেলন হয়েছিল। আজকে আসলে আরো একটু বৃহৎ পরিসরে জাতিসংঘে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন হতে যাচ্ছে। তো এই সম্মেলনটিকে আপনি কিভাবে দেখছেন এবং এর মাধ্যমে আসলে এই রোহিঙ্গা সংকট সমাধানের ফলটা কতটুকু আসবে বলে আপনি মনে করেন? এই সম্মেলনকে বলা যেতে পারে যে কিছুটা এই ব্যাপারটাকে আরেকটু আবার চাঙ্গা করা আন্তর্জাতিক মহলে এবং একটা নতুন পর্যায়ে শুরু করার। কারণ এর আগে যেটুকু হয়েছে সেখানে বিশেষ করে আমরা যদি ধরি যে 2021-এ মিয়ানমারে যে পট পরিবর্তন হলো, সামরিক জান্তা সরাসরি ক্ষমতায় আসলো এবং যুদ্ধাবস্থা চলছে, এই সময়টার মধ্যে আন্তর্জাতিক মহলে খুব বেশি আলোচনায় আসেনি। আবার তার আগের কথা যদি চিন্তা করি যে কোভিড সময়ও ব্যাপারটার একটা মোটামুটি আলাপ আলোচনায় বা আন্তর্জাতিক আলাপ আলোচনায় তেমন ছিল না। এবং ইতিমধ্যে যেটা হচ্ছে যে বিশ্বে বর্তমানে যেটা আমরা দেখি যে আন্তর্জাতিকভাবে সংকট, শরণার্থী সংকটের মধ্যে বিশেষ করে প্যালেস্টিনিয়ান যে শরণার্থীরা রয়েছেন, আফগানিস্তানেরও অনেক শরণার্থী বিভিন্ন দেশে রয়েছে এবং ইউক্রেন, এগুলো আন্তর্জাতিক আলোচনায় এসছে গত কয়েক বছরে। কাজে সেই দিক থেকে এইবারের এই সভা দিয়ে আবার রোহিঙ্গা বিষয়টাকে সামনে নিয়ে আসার একটা বড় ভূমিকা থাকবে বলে মনে হয় এই সভায়। বিশেষ করে যেহেতু এটা বলা হচ্ছে হাই লেভেল মিটিং এবং জাতিসংঘের যে মূল অধিবেশন যেখানে হয় সাধারণ পরিষদে, সেরকম একটি জায়গাতেই এটা হচ্ছে। প্রতিনিধিও থাকবেন একবারে উচ্চ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে। কাজে এই ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করে এটাকে আবার আলোচনায় আসার সমাধানের যে ব্যাপারটা সেটা খুব বেশি এখানে আগাবে বলে মনে হয় না। কারণ আপনিও যেটা ব্যাখ্যা করলেন যে অধিবেশনের যে ফরম্যাট সারাদিনেরই আছে, কিন্তু খুব ফর্মাল ভাবে সেখানে বক্তব্য উপস্থাপনের জায়গাগুলো আছে। তবে যেটা আছে যে একটা আউটকাম আসবে, অর্থাৎ একটা শেষে যে যা প্রস্তাব করছে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, সেটার ভিত্তিতে একটা সামারি ডকুমেন্ট এটা এই অধিবেশন যিনি চেয়ার করছেন তিনি শেয়ার করবেন এবং সেটা সবার সম্মতি নেওয়ার একটা বিষয় থাকবে। এখানে 2-3টা বিষয় আছে। একটা হচ্ছে যে সময়ের, যেটা বললাম যে এই সময়ের মধ্যে নির্ধারিত সময়ও বলে দেওয়া হয়েছে যে 3 থেকে 5 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 3 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 5 মিনিট। বিশেষ করে কোনো রাষ্ট্র যদি একাধিক রাষ্ট্র বা রাষ্ট্রপুঞ্জের পক্ষে কথা বলেন এখানে, তাদের জন্য 5 মিনিট, আর ইন্ডিভিজুয়ালি 3 মিনিট করে। শুরুর একটা অধিবেশন আছে উদ্বোধনী এবং শেষে কনক্লুডিং একটা অংশ আছে। এইভাবে খুব স্ট্রাকচার্ড একটা জায়গায় খুব ডাইনামিক আলোচনা বা বিস্তৃত আলোচনার সুযোগ থাকছে না, খুব সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার থাকছে। যেটা এই সভার উদ্দেশ্যের মধ্যে বলা হয়েছে যে অ্যাকশন ওরিয়েন্টেড, অর্থাৎ টাইম বাউন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু সুনির্দিষ্ট কাজ করার প্রস্তাব। এখন রোহিঙ্গাদের সংকটটা যতটা, যেটা আপনি বলছেন যে সংকটটার সমাধানের প্রস্তাব, এখানে বাস্তবসম্মত প্রস্তাব অনেক কিছুই গত কয়েক বছর এসছে, অনেক রকম থিওরি বলেন বা অনেক ধরনের দৃষ্টিভঙ্গি এসেছে, কিন্তু কোনোটাই এখনো আলোর মুখ দেখেনি। কাজে আলোর মুখ দেখবে এরকম জিনিস যদি আজকে প্রস্তাব হয়, তারপরে সেটা নিয়ে আরেকটু আলাপ আলোচনার প্রয়োজন থাকবে। দরকার হলে বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্ররা সেখানে জড়িত থাকতে পারে, যেখানে তারা এটার একটা ওয়ার্কিং মডালিটি, অর্থাৎ কিভাবে এটা বাস্তবায়ন করা যাবে সেইটার আলাপটা হবে। সেইটার কিছুটা সুযোগ আছে দোহাতে যে মিটিংটা হচ্ছে। আমরা যদি 3টা পর্যায়ে ধরি, আপনি বলুন কক্সবাজারে একটা হয়েছে, যেটা এখানেও একটা অংশ আছে যেটা হয়তো বাংলাদেশ উপস্থাপন করবে, যে গ্রাউন্ড রিয়ালিটি, অর্থাৎ বর্তমান বাস্তবতাটা কি সেটা উপস্থাপন করা কক্সবাজারের সাম্প্রতিক সম্মেলনের ভিত্তিতে। তারপরে হচ্ছে এখানে রাষ্ট্রপ্রধানরা যেই তাদের কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন সেটি, এবং সেটার ভিত্তিতে দোহার আলাপ আলোচনা। তবে গুরুত্বপূর্ণ যেটা এখানে আগানোর দরকার, সেটা হয়তো কিছুটা হবে, সেটা হচ্ছে যে আর্থিক সংকট যেটা তৈরি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছে
অর্থায়ন কমে যাওয়ার কারণে সেইটার কি প্রতিশ্রুতি আসে। আরেকটু আমি যোগ করে রাখি, এখানে শুধুমাত্র কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে হয়তো আলাপ হবে না, কারণ এখানে মূল যে অধিবেশনের এটার যে কনসেপ্ট নোট বা বিভিন্ন জায়গায় যে হেডিংটা দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য জাতিগোষ্ঠী যারা বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা আছে মিয়ানমারে তাদের বিষয়টাও আসবে। কাজে শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গাদের বিষয় নিয়েই যে এখানে আলাপ হবে তা কিন্তু না। রোহিঙ্গা দুই জায়গাতেই আছে, মিয়ানমারেও কিছু রয়ে গেছে, বাংলাদেশে আছে, অন্যান্য দেশেও আছে। কাজে মালয়েশিয়া যখন তার কথা বলবে বা সৌদি আরব যখন তার অবস্থান থেকে বলবে, সে কিন্তু তার দেশে যে রোহিঙ্গারা আছে তাদের সম্পর্কেও কি করণীয় সেটা সম্পর্কেও কিন্তু বলবে। কাজে এখানে ফোকাসটা রোহিঙ্গাদের থাকলেও বিশ্বের অন্যান্য রোহিঙ্গাদের জনগোষ্ঠী নিয়েও আলাপ হবে এবং মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে যারা এখন তাদের অধিকার নিয়ে তারাও লড়াই করছে বা তারাও সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তো সবকিছু মিলিয়ে বড় লাভ যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে বা অন্যান্য যেখানেই রোহিঙ্গারা আছে তাদের যে অর্থায়নের যে সংকটটা হচ্ছে এটার ব্যাপারে কত দূর অগ্রগতি বা সরাসরি রাষ্ট্রপ্রধানরা যদি বলেন যে হ্যাঁ আমার দেশ কমিট করছে, এটা যখন পুরো চিত্রটা পাওয়া যাবে সেখানে অবশ্যই আমরা অর্থায়নে কমিট করব। এটুকু আপাতত বোঝা যাচ্ছে। আপনি জানেন যে রোহিঙ্গা সংকটের এই বিষয়টি মাঝখানে একটু বিস্তৃতির পাতায় চলে গেছিল। বর্তমান সরকার আসার পর সেটিকে আবারও আসলে আন্তর্জাতিক মহলের একটি নজরে নিয়ে এসেছে এবং আপনি যেটি বললেন যে আসলে কক্সবাজার এখন তারপর জাতিসংঘ এবং এরপরে দোহা রাউন্ডে আসলে আলোচনা হবে। তো আপনি মনে করেন কি যে এই আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটা টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব হবে? হতে পারে, কিন্তু এখানে আরেকটি বড় বিষয় রয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত সরাসরি জানি না যে মিয়ানমার এই আলোচনার মধ্যে থাকছে কিনা। মিয়ানমারের প্রতিনিধি কিন্তু জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভায়, যেটা সাধারণ পরিষদের মূল সভাটা, সেখানে উপস্থিত থেকেছে। কিন্তু তাদের নিয়ে বা তাদের দেশ নিয়ে যে আলাপ আলোচনা হবে, তাদের দেশের বিভিন্ন জনগোষ্ঠীর কিছুটা তাদের দিকে কিন্তু অঙ্গুলি নির্দেশ করা হবে। এই মিয়ানমারের কর্তৃপক্ষ কিভাবে দেখছে অথবা সেখানে যে সংঘাত চলছে, এটুকু আমাদের বুঝতে হবে যে এখানে যদি কোনো প্রতিনিধি আসেও সেটা হবে সামরিক জান্তার প্রতিনিধি, কারণ তারা সরকারের ক্ষমতায় রয়েছে, যদিও সেটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। আবার আরাকানে বা ইয়েতে রোহিঙ্গাদের যেখানে তারা থাকেন রাখাইনে, তাদের মূল বসতি, সেখানে আবার নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। কিন্তু রাষ্ট্রীয় এখানে যারা প্রতিনিধিত্ব করবে সেখানে কিন্তু আরাকান আর্মি থাকতে পারছে না, সে সঙ্গত কারণেই হবে না সেটা। তো সামরিক জান্তার এখন যেহেতু যদিও তারা ব্যাকফুটে আছে, এখানে তারা কতটা অংশগ্রহণ করবে বা করবে কিনা, কারণ এখানে কিছুটা তাদের বিরুদ্ধে অভিযোগের জায়গাগুলো আসতে পারে, রোহিঙ্গা সহ অন্যান্যদের ব্যাপারে তাদের যে অবস্থানের জায়গাটি, তারা যদি এখানে এই আলাপ আলোচনায় বা এই সভায় উপস্থিত না থাকে অথবা পরবর্তীতে না থাকে, তাহলে এটা একপেশে হবে এবং সেখানে সিদ্ধান্তে উপনীত হয়ে এটাকে বাস্তবায়ন করাটা কঠিন হবে। কারণ অতীতে আমরা অনেক বলা হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা বলেছি বা বিভিন্ন রাষ্ট্রও বলেছে যে চাপ প্রয়োগ করার অথবা কিছু নিষেধাজ্ঞা আরোপ করার, কিন্তু আমরা দেখেছি যে জাতিসংঘের সর্বোচ্চ জায়গায়, যেটা একটি বড় গুরুত্বপূর্ণ জায়গা, নিরাপত্তা পরিষদ, সেখানে কিন্তু মিয়ানমারের পক্ষে অবস্থান যেসব রাষ্ট্র নেয় তাদের কারণে নিরাপত্তা পরিষদ থেকে কোন রকম নিষেধাজ্ঞার প্রস্তাব বাস্তবায়নের মুখ দেখেনি। কাজেই মিয়ানমারের উপরে চাপ সৃষ্টির কোনো প্রস্তাব যদি এখানে আসে, সেইটা বাস্তবায়নের মুখ আসলে দেখবে না, কারণ সেখানে এই একই সভার মধ্যে মিয়ানমার উপস্থিত না থাকলেও তাদের সহযোগী বা তাদের সমর্থনকারী রাষ্ট্রগুলো থাকবে, তারা হয়তো সরাসরি রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলবে না। তো সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের ছোট উত্তর দেওয়াটা কঠিন যে এখান থেকে কিছু হবে কিনা। আমরা আশা করতে পারি যে এটা, যেটা বলছিলাম আমি শুরুতে, যে এটা একটা নতুন পর্ব শুরু হচ্ছে, নতুন করে আবার ভাবনা চিন্তা করার। কারণ এখন অনেকের মাথায় হয়তো গাজা বা ইউক্রেন সঙ্গত কারণে থাকছে বা থাকবে, কিন্তু পাশাপাশি এই বিষয়টাও যাতে সামনে আসে এবং সেই ক্ষেত্রে নতুন ভাবে দেখা যে যেগুলো আগে কাজ করেনি বা কাজ করা যায়নি বা অনেকে প্রতিশ্রুতি দিয়েও সেটা বাস্তবায়ন করা যায়নি, সেটা তাহলে কোন দিকে কিভাবে যাবে। সেই কারণে আমি চাপ প্রয়োগ বা নিষেধাজ্ঞা প্রসঙ্গটা আনলাম, যে এটা অতীতে কাজ করেনি এবং সেটা বিভিন্ন দেশের নিজস্ব বা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেখানকার ভূ রাজনীতির কারণে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের যে রাজনৈতিক সম্পর্ক মিয়ানমারের সাথে, বাণিজ্যিক এবং রাজনৈতিক, সেসব কারণেই অনেক কিছু কিন্তু বাস্তবায়ন সহজ নয় যদি কোনো চাপ সৃষ্টি হয়। কাজে সমঝোতা বা টেবিল টকে যদি একটা সিদ্ধান্ত জায়গায় আসতে হয়, তবে মিয়ানমারকে সেই টেবিলে আনতে হবে। এখন জটিলতা হচ্ছে
মিয়ানমারে এখন দুটি মানে পক্ষ আছে যাদেরকে আলাপ আলোচনায় বসানোর প্রয়োজন হতে পারে। একদিকে আরাকান আর্মি, বিশেষ করে রোহিঙ্গাদের বিষয়, আরেকটি হচ্ছে জান্তা সরকার। কাজে সেটি একটু জটিল, কারণ এখানে দুটি প্রতিপক্ষ আছে যারা সরাসরি সংঘাতে লিপ্ত। এখানে রোহিঙ্গাদের ব্যাপারে যদি কোনো সমাধানে যেতে হয় তবে সেটার দিকে ভাবতে হবে। একটা একটু আসার জায়গায় ভাবা যেতে পারে যে অন্তত উদ্দেশ্যের মধ্যে এই সভার বলা আছে যে একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাওয়া যায় কিনা, যেটা বাস্তবমুখী। দীর্ঘস্থায়ী সমাধানের ক্ষেত্রে অবশ্যই মিয়ানমারের রোহিঙ্গাদের অধিকার বা নাগরিকত্ব দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করতে হবে। সেটির ব্যাপারটা আসলে গ্রহণযোগ্য হলে কিভাবে হতে পারে, এইটি হয়তো কিছু প্রস্তাব এখানে থাকতে পারে যে এইভাবে এভাবে আগানো যেতে পারে। মিয়ানমারের স্বার্থ দেখবেন, তারা যদি নীতিগত অবস্থানে অনড় থাকে যে রোহিঙ্গাদেরকে কোনোভাবেই নাগরিক অধিকার দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই প্রত্যাবাসন বলি অথবা তাদের অধিকার প্রতিষ্ঠার জায়গাগুলো এগুলো আটকে যাবে। তখন দরকার হবে যে তৃতীয় কোনো পক্ষ, সেটা জাতিসংঘের কোনো বিশেষ প্রতিনিধি হতে পারে, স্পেশাল র্যাপোর্টিয়ারও কিন্তু আছে এই জাতিসংঘের পক্ষ থেকে মিয়ানমারের জন্য। অতীতে তারা খুব বড় ভূমিকা রাখতে পারেননি, কারণ তাদের সবাইকে মিয়ানমার অতীতে প্রত্যাখ্যান করেছে তাদের যে কোনো প্রস্তাব। কিন্তু সেরকম বা কোনো উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাদের মাধ্যমে তৃতীয় জায়গা থেকে মধ্যস্থতাকারী হিসেবে যদি কাউকে আনা যায়, আমরা দেখেছি যে সংঘাতপূর্ণ অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে সেটি কাজে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেরও সেখানে একটা ভূমিকা লাগতে পারে, কিন্তু এখনো স্পষ্ট না যে রোহিঙ্গাদের ব্যাপারে বর্তমান প্রশাসন, ট্রাম্প প্রশাসন আসলে কি দৃষ্টিভঙ্গিতে দেখবে, বিশেষ করে মিয়ানমারের সংকট সমাধানের ক্ষেত্রে। এটা তাদের কাছে গুরুত্ব পাচ্ছে বা পাবে কিনা সেটা আমাদের কাছে স্পষ্ট না। হয়তো এখানে এডিশে আজকে যে সভাটা হচ্ছে সেখানে তাদের যদি একটা সুস্পষ্ট ধারণা তারা দেন। অতীতে তারা একটা স্ট্র্যাটেজি করেছেন, একটা কর্মকৌশল ছিল বিগত সরকারের, বাইডেন সরকারের একটা ছিল। এখন ট্রাম্প সরকার সেটার ব্যাপারে হ্যাঁ বা না কোনো কিছু বলেননি। সেটা দেখতে হবে কি তাদের অবস্থানটা কি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, আমি যদি আরেকটু বলি যে এই আমাদের এখানে মিয়ানমার সংকটের যে খুব প্রতিবেশী দেশগুলো আছে, বিশেষ করে ভারত এবং চীন, তাদের ভূমিকা ক্ষেত্রে কি হতে পারে? এ বিষয়ে আগেও আলাপ হয়েছে, কিন্তু এখানে যেটা সাম্প্রতিকভাবে আমরা বিভিন্ন জায়গায় বলছি বা অনেকেই বলছেন, সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ। বাংলাদেশ তার জাতীয় স্বার্থ দেখবে, মিয়ানমার তার জাতীয় স্বার্থ দেখবে, চীন এবং ভারতও তার জাতীয় স্বার্থ দেখবে। তার মধ্যে চীনকে কিন্তু কিছুটা মোকাবেলা করতে হয় ওখানে মিয়ানমারের থেকে, যদি তাদের দিকে অন্য কোনো জাতিগোষ্ঠীর কোনো সংঘাতের জায়গা হয় সেটি একটি আছে। এবং এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা যদি এইখানকার ভূ রাজনীতির কথা চিন্তা করি, তাহলে কিন্তু ভারত এবং চায়না খুব স্ট্র্যাটেজিক একটা অবস্থানে সেখানে রয়েছে। সেখানে তাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোড একটি প্রকল্প আছে, যেটি বাংলাদেশ সীমান্ত দিয়েও যাওয়ার কথা এবং সেটি ভারত দিয়ে যাওয়ার কথা, এবং সারা বিশ্বব্যাপী তাদের একটি রোড নেটওয়ার্ক, যেটা অতীতের যেটা বলা হতো যে সিল্ক রোড, সেটির আদলে একটি পরিকল্পনা চীনের রয়েছে। সেখানে মায়ানমারের কিন্তু সেখানে একটা বড় ভূমিকা রয়েছে। মিয়ানমারে যেই অঞ্চলে রোহিঙ্গারা থাকতেন, আমরা যেটুকু জানি যে সেখানে অনেক জায়গাকে সমতল করে ফেলা হয়েছে, সেখানে কোনো অবস্থা রাখা হয়নি যেখানে মানুষ থাকতে পারে, এবং সেখানে বাণিজ্যিক অঞ্চল তৈরির প্রক্রিয়া চলছে। তাতে করে সেখানে সিঙ্গাপুর থেকে শুরু করে আরো অনেক রাজনৈতিক শক্তিগুলো আশেপাশে যারা আছে তাদের অনেকের স্বার্থ রয়েছে। খনিজ সম্পদের দিক থেকে মিয়ানমার যথেষ্ট শক্তিশালী, এবং সেই শক্তির জোরেই কিন্তু সে অনেক বড় বড় শক্তির সাথে কথা বলতে পারে। কাজেই ছোট প্রশ্নের একটু বিস্তৃত বিবরণটি হলো এরকম যে ভারত এবং চীন তাদের নিজের স্বার্থ রক্ষা না করে রোহিঙ্গাদের সমস্যার সমাধানে যাবে না। মিয়ানমারের সাথে সেই সম্পর্কটা রয়েছে। এখন দেখতে হবে যে এখানে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে মিয়ানমারের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কতটুকু ছাড় তারা রোহিঙ্গাদের ব্যাপারে দিতে পারবে। অতীতে কিন্তু আমরা দেখেছি যে চীন বাংলাদেশকে বলেছে বা আমরা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের পাশে আছি, মিয়ানমারকেও বলেছে মিয়ানমারের পাশে আছি। কাজে তারা সব দিকেই আছে। ভারতেরও আমরা যেটা দেখেছি, ভারতের পূর্ববর্তী সরকারের সাথে যখন কথাবার্তা বলেছে তারা বলেছে যে বাংলাদেশের পক্ষে আমরা আছি, কিন্তু সেটার কোনো বাস্তবিক রূপ আমরা কিন্তু দেখিনি। আর বর্তমানে কিছুটা হলেও একটু টানাপোড়েন চলছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে। এটা হয়তো সাময়িক ব্যাপার,
কিন্তু ভারত তার ওখানেও কিন্তু কিছু রোহিঙ্গারা রয়েছে। আমরা দেখেছি গত 1 বছরের মধ্যেও কিছু রোহিঙ্গাদেরকে তারা বাংলাদেশে পুশ করে দেওয়ার চেষ্টা করেছে, কোনো আলাপ আলোচনা বা আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতার মাধ্যমে না। কাজেই ভারতের এখানে যখন নিজেরাই তারা রোহিঙ্গাদের ব্যাপারে খুব একটা সহানুভূতিশীল না, তাদের ওখানে যারা আছে তারা এটা সমাধানের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপে যাবে বলে মনে হয় না। কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তারা মুখে বলবেন বা বলেছেনও, চীনও তাই, যে আমরা অবশ্যই পাশে আছি। তো সেই জায়গা থেকে খুব বেশি ভরসা আসলে আমরা করতে পারবো না। এখানে আসলে বড় শক্তিগুলোর দিকে তাকাতে হবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই একটা বড় ফ্যাক্টর হিসেবে ভাবতে হবে। যদি কোনোভাবে আন্তর্জাতিক কূটনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যাদের কথা বেশি শুনবে সেরকম রাষ্ট্রগুলোর সাথে হয়তো বাংলাদেশ চেষ্টা করতে পারে, বা অন্যান্য রাষ্ট্রগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, যুক্তরাজ্য আছে, অথবা এশিয়ারও কিছু কিছু বড় শক্তিগুলো আছে। এমনকি চীনকেও প্রভাবিত করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পর্ক যদি আরো তাদের উন্নতি হয় সেক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং আমরা আমার শ্রোতাদেরকেও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।